স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে 112 জনকে আটক করা হয়েছে। জেলার 12টি উপজেলা থেকে এদের আটক করে পুলিশ জানায় এসব এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক, বিদেশি পিস্তল সহ মামলার ওয়ারেন্টভুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 36 জনই বগুড়া সদর থানার। আটক হওয়াদের আদালতে নেওয়া হয়েছে। এদের মধ্যে সাইদিকে চাঁদে দেখাকে কেন্দ্র করে নন্দীগ্রাম উপজেলা পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার 2 আসামিও রয়েছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। মোহাম্মদ মোজাম্মেল হক, আপনার কাছে জানতে চাইবো যে বগুড়ার পুলিশের বিশেষ অভিযানে নামার কোনো বিশেষ কারণ রয়েছে কিনা? দেশে অন্যান্য জেলায় এ সময় কি কোনো বিশেষ অভিযান চলছে? আসলে বিশেষ কোনো কারণ নাই। আমাদের বগুড়া জেলায় বিশেষ অভিযান আগের থেকেই চলছে। আপনি জানেন যে এটা একটু অব্যাহত প্রক্রিয়া। মাদকদ্রব্য আমাদের একটা প্রধান চ্যালেঞ্জ। যে কোনোভাবে হোক না কেন মাদকদ্রব্যের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার আমাদের করতে হবে। একই সঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্ট, বিভিন্ন মামলার আসামি, এগুলোই ধরার জন্য আমাদের অভিযান চলছিল এবং এটি নতুন নয়। বগুড়া জেলায় কিন্তু প্রায়শই এই 112 থেকে 115, 120, 150 জন বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক মামলার আসামি গ্রেপ্তার হয় এবং এই গ্রেপ্তার নিয়ে কারোর কোনো প্রশ্ন আসেনি, যেহেতু এগুলো একান্তই মাদক সংক্রান্ত, অস্ত্র সংক্রান্ত, সন্ত্রাসী তালিকাভুক্ত এবং বিভিন্ন ওয়ারেন্টের আসামি। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, বিশেষ অভিযানে যে 112 জন গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? মানে তারা বিএনপি, জামায়াত বা আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের সাথে তারা যুক্ত কিনা? এরকম কোনো রাজনৈতিক পরিচয় তাদের নাই, বিশেষ কোনো পরিচয় নাই। এরা একান্তই সন্ত্রাসী, নাশকতার সঙ্গে জড়িত বিভিন্ন মামলার আসামি এবং মাদকের সঙ্গে জড়িত বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। পলিথিনে ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়েছে এক যুগ হলো, কিন্তু সবখানেই তা অবাধে ব্যবহার করা হচ্ছে। পুরনো ঢাকায় বেশ কিছু পলিথিন কারখানায় চলছে এর উৎপাদন। দরকারি তদারকির অভাবে এর ব্যবহার বেড়ে গেছে ভয়াবহভাবে। নিত্যদিনের সদাই, এমনকি কাঁচা বাজার, পলিথিনের ব্যাগ ছাড়া এখন যেন আর চলেই না। 2002 সালে 100 মাইক্রনের কম পুরু পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়। কেবল 14টি পণ্য পলিথিনের ব্যাগের সরবরাহের অনুমোদন রয়েছে ওই আইনে। কিন্তু তাতে থেমে নেই সব ধরনের পণ্যের জন্যই পলিথিন ব্যাগের ব্যবহার। আমরা জানি পুরান ঢাকার থেকে আসে, কিন্তু আমরা বাজারে বসে অনেক সময় যে ফেরিওয়ালা আছে, ওই ফেরিওয়ালাদের কাছ থেকে কিনি। দোকানির কথার সূত্র ধরে পুরনো ঢাকার সোয়ারিঘাট এলাকার বেশ কয়েকটি বাড়িতে মিলল অবৈধ পলিথিনের কারখানা। 8-10টা বৈধ কারখানার মতো কর্মচঞ্চল এইসব পলিথিন ফ্যাক্টরির। এই এলাকা তো আমার মতো আরো এরকম 20টা ফ্যাক্টরি আছে, আশেপাশে আছে, এটা তো আপনারও জানার কথা। প্রশাসনের মাধ্যমে সব চলে। সিটি কর্পোরেশনের? না, এটা থানার মাধ্যমে চলে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনলে এই কর্মকর্তা বলেন, যদি আমাদের কোনো সদস্য এই ধরনের পলিথিনের ব্যবসাকে এনকারেজ করে অথবা কোথাও কোনো অবৈধ পন্থায় কাউকে সুযোগ সুবিধা দেয়, কোথাও কোনো অপেশাদার আচরণ থাকে, অবশ্যই আমাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে আমরা সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখব। আর নিষিদ্ধ পলিথিন নিয়ে যেন একেবারেই মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তরের। বিষয়টি নিয়ে কথা বলতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি তাদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। তার কাছে জানতে চাইবো যে আমরা কি আবার পলিথিনের যুগে ফিরে গেলাম? জনাব আবু নাসের খান, কারণ শতাপতি করে প্রায়ই ক্রেতাদের দেখা যাচ্ছে দোকানদারের কাছ থেকে পলিথিন চেয়ে নিচ্ছেন বা দোকানদাররাও খুব আগ্রহ করে পলিথিন দিচ্ছেন। হ্যাঁ, অনেকটা তাই। কারণ সরকার যখন 2003 সালে পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছিল, তখন আইন করার আগেই কিন্তু এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। কিন্তু পরবর্তীকালে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার কারণেই কিন্তু আবার পলিথিন বাজারে অবাধে বিচরণ করছে। এই দিক থেকে হলো সরকারের দিক থেকে একটা তৎপরতার অভাব আছে,
যদিও ইদানিং পরিবেশ অধিদপ্তর কিছু কিছু কাজ শুরু করছে, অনেক জায়গায় হয়তো হামলা দিচ্ছে, এবং গতকালকেও তারা হয়তো একটা মিটিং করছে কিভাবে পলিথিনে কমানো যায় এবং বিকল্প কি করা যায় সেই জায়গাটা। কিন্তু এই উদ্যোগটা আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। তাহলে ধরুন এতদিনে বিকল্প অনেক কিছু আসতো। যদিও কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন কাপড় টাপড় কিনলে বা এই ধরনের ক্ষেত্রে কাগজের ঠোঙ্গা বা এই ধরনের জিনিসগুলো বাড়ছে, কিন্তু এই যে কাঁচা বাজার বা এই সমস্ত জিনিসগুলোতে একেবারে বাজার সয়লাভ হয়ে গেছে। সেই জায়গায় আমার মনে হয় উদ্যোগটা আরও অনেক বেশি নেওয়া উচিত সরকারের। এই পলিথিনের যে উৎপাদন সেটা আসলে বন্ধ করা যাচ্ছে না কেন? পলিথিনের উৎপাদন বা পলিথিনের বাজারজাতকরণ লাভজনকই থেকে যাচ্ছে। এই এত আইন, এত কানুন এবং সাধারণ মানুষের এত রিজেন্টমেন্ট, আপনাদের এইগুলি সত্য, সেইটার কারণ আসলে কি? মানে পলিথিনের ব্যবসা কি খুব লাভজনক, যার জন্য? হ্যাঁ, পলিথিনের ব্যবসা অত্যন্ত লাভজনক, সেই জন্যই তারা এটা করতেছে। যার ফলে এই যে ধরুন চালু রাখার জন্য কিন্তু নানান প্রক্রিয়া, তাদেরকে ঘুষ টুস সহ অনেক কিছুই দিতে হয়, তারপরেও এটা কিন্তু চালু আছে। লাভজনক না হলে তো এটা করতো না। সুতরাং একদিকে সরকারের উচিত যে আইনটাকে ভালোভাবে বাস্তবায়ন করার জন্য যে জায়গায় ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলা শুধু সাথে সাথে হামলা দেওয়া না, আগে ধরুন ইনফরমেশন নিয়ে সেইখান থেকে জব্দ করার একটা প্রক্রিয়া নিতে হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রিতে এই কাজগুলো করে তারা যাতে ওয়াসার পানি না পায়, গ্যাস না পায়, বিদ্যুৎ না পায়, সেই সংযোগগুলো পর্যন্ত তাদেরকে যাতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যে অবৈধভাবে যারা এটার সাথে যুক্ত থাকবে, মনে করেন আরেকটা ইন্ডাস্ট্রির সাথে নিচে, তাহলে ওই ইন্ডাস্ট্রিটাও কেটে দেন সেইভাবে। তো এই জায়গাটা একটা কাজ করতে হবে। আরেকদিকে হলো পলিথিনের বিকল্প, যে ধরুন কাপড়ের ব্যাগ হোক, বিশেষ করে পাটের যে ব্যাগগুলা সস্তা দামে, সেইগুলো অ্যাভেলেবল করার জন্য যথার্থ উদ্যোগ নেওয়া দরকার। আমার মনে হয় সেদিকে উদ্যোগেরও যথেষ্ট অভাব আছে। জনাব আবু নাসের খান, পরিবেশ অধিদপ্তরের ক্ষেত্রে এক্ষেত্রে কি যথেষ্ট পরিমাণ সচেতন বা সকর্মক রয়েছে বলে আপনি মনে করেন? ইদানিং কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বিগত অনেক বছর যাওয়া, প্রায় 10 বছর কিন্তু এই জায়গাগুলোতে ইনঅ্যাক্টিভ ছিল পরিবেশ অধিদপ্তর এই পলিথিনের বিষয়গুলোতে। ইদানিং তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু সেই উদ্যোগগুলো আমরা মনে করি আরো অনেক বেশি উদ্যোগ নেওয়া দরকার। জনাব আবু নাসের খান, আপনাকে ধন্যবাদ। গাড়ি চালককে পায়ে গুলি করে সন্ত্রাসী সাজানোর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আনোয়ারকে গ্রেফতার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ কার্জন, বিস্তারিত জানবো তার কাছে। জনাব মাসুদ কার্জন, যে ঘটনায় এসআই আটক হয়েছেন সেই ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটু ছাড় পেলেন নাকি তার ক্ষেত্রেও শাস্তিটা ঠিকই আছে? এই বিষয়ে আপনার কাছে কোনো নতুন কোনো তথ্য আছে কিনা জনাব মাসুদ কার্জন? খালেদ, যদি কোনো পুলিশ কর্মকর্তা, বিশেষ করে এসআই, তিনি একজন অপারেশন কর্মকর্তা বটে, যখন কোনো অপারেশনে যায় তখন দায়িত্বটা একেবারেই তার উপর বর্তায়, এবং ফলে ওসিকে যে কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তার এসআই তাকে আসলে মিসগাইড করেছে, তাকে তথ্য ভুল দিয়েছে, এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু প্রাথমিকভাবে সেই ঘটনাটি তদন্ত করতে দেরি করেছে। এই কারণেই কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তে যেটি বেরিয়ে আসছে, আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা যে গাড়ি চালককে গুলি করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ কর্মকর্তা যারা তদন্ত করছেন তারা এরকমটি বলছেন যে ঘটনাটি একেবারে ব্যক্তিগত বিরোধের জের ধরে যে গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন, যাকে গুলি করা হয়েছে শাহ আলম, তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে বা পারিবারিক একটি ঘটনার জের ধরে কিন্তু তাকে বলা হচ্ছে যে সে ছিনতাইকারী ছিলেন, তার কাছে অস্ত্র উদ্ধারও দেখানো হয়েছে, তাকে গুলি করা হয়েছে। যিনি বাদী শাহ আলমের ভাই মোস্তফা, তিনি বলছিলেন যে ঘটনাটি আসলে কিভাবে হয়েছে। তিনি একটু আগেই কথা বলছিলেন আমাদের সঙ্গে, আমিও তার সঙ্গে কথা বলেছি, যে এই বিরোধের জের ধরে কিন্তু এই গাড়ি চালককে বেশ আগেও কয়েকবার হয়রানি করা হয়েছে, মামলা করা হয়েছে। তারপরে সর্বশেষ 19 তারিখ রাতে এই শাহ আলমকে ডেকে আনা হয়েছে এবং মোহাম্মদপুর একটি জায়গায় তাকে গুলি করা হয়েছে, পায়ে গুলি করা হয়েছে। তো এই শাহ আলম কিন্তু এই এসআই আনোয়ারের একসময় গাড়ি চালাতেন বা তার সঙ্গে গাড়ি চালাতেন, থানায় দায়িত্ব পালন করতেন, এরকমটি বলছি। এর সূত্রপাতেই আসলে এসআই আনোয়ার এবং শাহ আলমের সঙ্গে পরিচয় ঘটে। তারপরে পারিবারিক যে সম্পর্ক বা পারিবারিক যে বিরোধ যে সৃষ্টি, সেটি কিন্তু সৃষ্টি হয়। তো বলা হচ্ছে যে এসআইকে তো গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম এসছে, এসআই আনোয়ারকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে, মামলাটির তদন্ত বা ভারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে, এসআই আনোয়ারকেও হস্তান্তর করবে। এই প্রক্রিয়াটি চলছে এবং তদন্তের আরও অনেক কিছু বাকি আছে। প্রাথমিক তদন্ত হয়েছে, বিভাগীয় তদন্ত শেষে কিন্তু এসআই আনোয়ারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মামলার যে বাদী মোস্তফা শাহ আলমের ভাই,
তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, ডেকে নিয়ে আসে থানায় মামলা করানো হয়েছে এবং যদি তদন্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিন হোসেন বা ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পায়, মামলা তদন্ত যেহেতু শুরু করবে ডিবি এবং ফৌজদারি অপরাধ যদি থাকে, তো সেই ক্ষেত্রে তার বিরুদ্ধেও আসলে ব্যবস্থা নিতে পুলিশ পিছপা হবে না এরকমটি বলছেন। এবং পুলিশ শীর্ষ কর্মকর্তারা ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নেবে না, এটি আনোয়ারের মাসুদ কারজান, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।